টেম্পারেচার দিয়ে। এক্সোথার্মিক রিয়াকশনে তাহলে টেম্পারেচার বাড়ালে আমার কি হয়, ব্যাকওয়ার্ড রিয়াকশন কমে যায়, বুঝেছিস? এইবারে দেখ হেবার্স প্রসেস হচ্ছে আমার একটা এক্সোথার্মিক রিয়াকশন। দেখ এক্সোথার্মিক রিয়াকশনে তাহলে আমার টেম্পারেচার বাড়ালে ব্যাকওয়ার্ড বেড়ে যায়। তাহলে অ্যামোনিয়ার প্রোডাকশন বাড়াতে গেলে আমার কি করতে হবে? টেম্পারেচার কি রাখবো, লো না হাই? হাই শুনতে পাইনি, বল আরেকবার। তাহলে লো টেম্পারেচার রাখতে আমি দেখতেই পাচ্ছি হেবার্স প্রসেস একটা এক্সোথার্মিক প্রসেস। তাহলে এক্সোথার্মিক রিয়াকশন আমার টার্গেট হচ্ছে ফরওয়ার্ডটা বাড়ানো। তাহলে ফরওয়ার্ড বাড়াতে গেলে আমায় কী করতে হবে? টেম্পারেচার লো রাখতে হবে। এবারে এই টেম্পারেচার লো রাখবো ক্লাস 10-এ যখন পড়তাম না হেবার্স প্রসেস, দেখবি হেবার্স প্রসেসে টেম্পারেচার পড়েছিলাম। একটা সার্টেন টেম্পারেচার থাকতো, একটা সার্টেন প্রেশার থাকতো। প্রেশারের ভ্যালুগুলো ওই জন্যই ছিল, ওই প্রেশার এই জন্যই থাকতো কারণ আমায় ফরওয়ার্ডটা বাড়াতে হবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে দেখ এখন ওই হেবার্স প্রসেসের টেম্পারেচার কত হয়? 450 মতন হয়। এটা ইন্ডাস্ট্রিতে অনেকটাই লো, ইন্ডাস্ট্রিতে অনেকটাই লো 450, ঠিক আছে? 400 থেকে 450, ইন্ডাস্ট্রিতে অনেকটাই লো। ক্লিয়ার? চল তাহলে এই ছিল হচ্ছে আমাদের টেম্পারেচারের এফেক্ট। চল পরেরটা হেডিং দে, লেখ এফেক্ট অফ ইনার্ট গ্যাস, এফেক্ট অফ ইনার্ট গ্যাস এডিশন, এফেক্ট অফ ইনার্ট গ্যাস এডিশন, এফেক্ট অফ ইনার্ট গ্যাস এডিশন। তার মধ্যে নাম্বার এ লেখ at constant volume, at constant volume। তো একটা প্রশ্ন জাগা উচিত ছিল তোর মনে যে ভাই হঠাৎ করে ইনার্ট গ্যাস কেন অ্যাড করতে যাবো মিডিয়ামের মধ্যে? একটা রিয়াকশন আমার হচ্ছে, আমি হঠাৎ করে কেন ইনার্ট গ্যাস অ্যাড করতে যাবো? কেন ইনার্ট গ্যাস অ্যাড করতে যাবো তার কারণ দেখ, বেসিক্যালি এই যখন আমরা রিয়াকশন করি, রিয়াকশন মিডিয়ামের মধ্যে তো এয়ার আছে, এয়ারের মধ্যে আছে অক্সিজেন। তো এই অক্সিজেন না আমার প্রোডাক্টকে অনেক সময় অক্সিডাইজ করে দিতে পারে, অক্সিডেশন একটা সাইড প্রোডাক্ট আমার ফর্ম হতে পারে। এই জন্য যখনই কোনো রিয়াকশন করা হয় বেসিক্যালি রিসার্চের পারপাসে, সাইন্টিফিক পারপাসে, ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, তখন কি করা হয় ওই রিয়াকশন মিডিয়ামটা থেকে এয়ারকে রিপ্লেস করে দেওয়া হয় ইনার্ট গ্যাস দিয়ে। ইনার্ট গ্যাস কী করে? ইনার্ট গ্যাস হচ্ছে, তাহলে ও তো নিজের রিয়াকশনে পার্টিসিপেট করবে না, ওর মধ্যে অক্সিজেনও নেই, তাহলে ইনার্ট গ্যাস রিয়াকশনে পার্টিসিপেট করছে না, অক্সিজেনটাকে আমি সরিয়ে দিলাম, এই জন্য এয়ার দেওয়াটাকে রিপ্লেস করে দেয় ইনার্ট গ্যাস দিয়ে। এইসব জিনিস তোর বইয়ের মধ্যে নেই যে কেন ইনার্ট গ্যাস আমার অ্যাড করতে হলো, তো দেখবি বইতে জাস্ট এই পয়েন্টটা দেওয়া আছে। তাহলে তোর মনে প্রশ্ন, এই প্রশ্নটা জায়গা স্বাভাবিকভাবে উচিত ছিল এবং হঠাৎ করে দুম করে একটা ইনার্ট গ্যাস কেন অ্যাড করতে যাবো? তুই ইন্টারনেটে গিয়ে যে কোনো রিসার্চ পেপারের মধ্যে থাকা সাপোর্টিং ইনফরমেশন খুলে দেখবি প্রত্যেকটা রিয়াকশানে এর উপরে ইনার্ট গ্যাস লেখা থাকে, আর্গন লেখা আছে, এআর দেখবি লেখা থাকে, এআর, এআর মানে হচ্ছে আর্গন, এআই আর এআর না, ঠিক আছে? এআর আর্গন। এগুলো তুই র্যান্ডম ইন্টারনেট সার্চ রিয়াকশানে পাবি না, কারণ র্যান্ডম গুগল সার্চে যে রিয়াকশান দেখায় সেগুলো রিসার্চ বেসড রিয়াকশান নয়, ঠিক আছে? তুই র্যান্ডম ইন্টারনেটের গুগল সার্চে রিয়াকশান দেখবি তার মধ্যে কোথাও আর্গন লেখা থাকবে না। তুই রিসার্চ পেপারে, সায়েন্টিফিক জার্নালের সাপোর্টিং ইনফরমেশনে যেখানে রিয়াকশান লেখা আছে, রিয়াকশানটা অ্যাকচুয়ালি ল্যাবে কীভাবে করা হয়েছে সেটা খুলে দেখবি, তার মধ্যে দেখবি রিয়াকশানে এর উপরে সব রিয়াকশান ইনার্ট গ্যাস লেখা থাকবেই, ওটা ম্যান্ডেটারি, ওটা গুগল সার্চের রিয়াকশানে পাবি না, বুঝতে পেরেছিস? চল বোঝা গেছে। তাহলে এই জন্য আমাকে বাইরে থেকে ইনার্ট গ্যাস অ্যাড করতে হয় সবসময়। এখন ইনার্ট গ্যাস তাহলে আমি অ্যাড করছি কোথায়? 1 নাম্বার লিখলাম অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তো যদি কনস্ট্যান্ট ভলিউমে অ্যাড করি তাহলে আমার কী হবে? দেখ কনস্ট্যান্ট ভলিউমে অ্যাড করা মানে ভালো করে দেখা, N/V, ভি টার্মে কোনো এফেক্টই পড়েনি, কারণ ইনার্ট গ্যাস তো নিজে রিয়াকশান করবে না, তাহলে রিয়াকশান মিক্সারের ভলিউমে কোনো এফেক্ট পড়বে না, বুঝেছিস? ও তো ওর মতন বসে থাকবে। তার মানে N/V-তে কোনো এফেক্ট পড়েনি, তাহলে N/V-তে যদি কোনো চেঞ্জ না হয় তার মানে কী হতো? ইকুইলিব্রিয়ামে কোনো চেঞ্জই হয়নি, বুঝতে পেরেছিস? তাহলে অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, যেটা হেডিং দিয়েছিলি এ বলে যেটা লিখেছিলি, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম লিখে রাখ, নো এফেক্ট। তাহলে কনস্ট্যান্ট ভলিউমে কোনো এফেক্ট পড়ে না, বোঝা গেছে? কনস্ট্যান্ট ভলিউমে কোনো রকম কোনো এফেক্ট পড়বে না। ক্লিয়ার, বোঝা গেছে? চল পরেরটা দেখ, নাম্বার বি লেখ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আচ্ছা আগে লিখে রাখ, অ্যাট কনস্ট্যান্ট প্রেশারটা আগে লেখ, তারপর এক্সপ্লেনেশনে আসছি। রিয়াকশানের মধ্যে প্রেশার বাড়ালে আমার রিয়াকশানের ইকুইলিব্রিয়ামটা কোন দিকে যেত? সেদিকে যেদিকে নাম্বার অফ মোল কম ছিল। আচ্ছা এবার লেখ, আগে লেখ, কথায় লেখ, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস shifts the equilibrium, addition of inert gas shifts the equilibrium to that side where number of mole is higher,
where number of mole is higher. Addition of inert gas shifts the equilibrium to that side where number of moles is higher. তাহলে রিঅ্যাকশনে আমি যদি কনস্ট্যান্ট প্রেসারে অ্যাড করি ইনার্ট গ্যাস, আমার ইকুইলিব্রিয়াম সেদিকে যাবে যেদিকে নাম্বার অফ মোল বেশি। তাহলে বল আমি যার হেবার্স প্রসেসের মধ্যে বাইরে থেকে ইনার্ট গ্যাস অ্যাড করলাম, তাহলে বলতো কোন দিকে যাবে রিঅ্যাকশনটা, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ডে? ব্যাকওয়ার্ডে যাবে, তার মানে অ্যামোনিয়ার প্রোডাকশন কমে যাবে, বুঝতে পেরেছিস? এখন কেন হলো দেখ, এদিকে দেখা কেন হয়েছে, সে আগের বারের মতন এক্সপ্রেশন তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। দেখ আমি কি করেছি, প্রেশার এখানে বাড়িয়েছি, প্রেশার বাড়ালে ভলিউম আমার কমবে, প্রেশার বাড়িয়েছিলাম তো ওটা, সরি অ্যাট কী করেছি এবার, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, আচ্ছা সরি কনস্ট্যান্ট প্রেশারে করছি, কনস্ট্যান্ট প্রেশারে আমি অ্যাড করলাম হচ্ছে ইনার্ট গ্যাস। আগের বারে কী করেছিলাম দেখ, আগের বারে করেছিলাম কনস্ট্যান্ট ভলিউম। আগের বারে কেন N/V-তে কোনো এফেক্ট পড়েনি, তার কারণ কনস্ট্যান্ট ভলিউম মানে কি বলতো, কনস্ট্যান্ট ভলিউম মানে আমি সিস্টেমের মধ্যে অ্যাডও করছি আবার সিস্টেম থেকে ধর প্রোডাক্ট রিমুভও করে নিচ্ছি, এটা বলে কনস্ট্যান্ট ভলিউম। এরকম সেট আপ করা যায়, এতে অসুবিধার কিছু নেই। কনস্ট্যান্ট ভলিউম আমি ভলিউম কনস্ট্যান্ট রেখেছি, আমি বাইরে থেকে অ্যাডও করছি আবার বারও করে নিচ্ছি, তাহলে আমি ভলিউম আমার কনস্ট্যান্ট রেখেছি, ওই জন্য আগের বারে ভিতে কোনো এফেক্ট পড়েনি, বুঝেছিস? অ্যাজ ওয়েল অ্যাজ আগের বারে দেখ এনেও কোনো এফেক্ট পড়েনি, তার কারণ কি, কারণ ইনার্ট গ্যাস তো ভাই আর রিয়াকশানে পার্টিসিপেট করছে না, তাহলে ইনার্ট গ্যাস যদি রিয়াকশানে পার্টিসিপেট না করে তাহলে তার মানে এনে কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারছিস? আগের বারে ভি কনস্ট্যান্ট রেখেছিলাম কীভাবে, আমি অ্যাডও করছি আবার বাইরে থেকে বারও করে নিচ্ছি, কীভাবে বার করছি, এটা সেট আপ আছে, প্রোডাক্ট ধরে আমি বার করে নিলাম, তাহলে আমার ওখানে ভলিউম কনস্ট্যান্ট থাকছে, বোঝা যাচ্ছে? এন কেন কনস্ট্যান্ট, কারণ ভাই ইনার্ট গ্যাস তো নিজের রিয়াকশানে পার্টিসিপেট করছে না, তাহলে মোলেও কোনো এফেক্ট পড়েনি, ওই জন্য আগের বারে N/V-তে কোনো এফেক্ট পড়েনি, ওই জন্য আগের বার নো এফেক্ট ছিল। এইবারে কী হলো দেখ, N/V আমি বাইরে থেকে ইনার্ট গ্যাস অ্যাড করলাম কোথায়, কনস্ট্যান্ট প্রেশারে, তাহলে এইবার আছে প্রেশার কনস্ট্যান্ট। প্রেশার কনস্ট্যান্ট মানে ইনার্ট গ্যাস অ্যাড করলাম, এনে এবারও এফেক্ট পড়বে না, কেন, কারণ ও তো ভাই নিজের রিয়াকশানে পার্টিসিপেট করে না, বুঝতে পারছিস তো? ইনার্ট গ্যাস অ্যাড করেছি, ও তো ভাই নিজের রিয়াকশানে পার্টিসিপেট করবে না, তাহলে এনে কোনো এফেক্ট পড়েনি। এফেক্টটা পড়েছে কোথায়, ভলিউমে। কেন ভলিউমে পড়েছে, কারণ এইবারে কিন্তু আমি কনস্ট্যান্ট ভলিউম রাখতে পারিনি, এবার আমি প্রেশার কনস্ট্যান্ট রেখেছি, খুব ভালো কথা, প্রেশার কনস্ট্যান্ট রেখেছি, এবার কিন্তু এবার ভলিউম কনস্ট্যান্ট নয়। আগের বারে আমি অ্যাড করছিলাম রিমুভও করে নিচ্ছিলাম, ওই জন্য ভলিউম কনস্ট্যান্ট ছিল। এইবারে আমার যেটা হয়েছে, ইনার্ট গ্যাস অ্যাড করার ফলে ওভারঅল সিস্টেমের ভলিউম বেড়েছে, পারবে তো? ধর আমি গ্যাস গ্যাস রিয়াকশন করছি, সাপোজ N2 আছে, H2 আছে আর অ্যামোনিয়া ধর আমার গ্যাস ফর্ম হয়েছিল, আমি ওর মধ্যে অ্যাড করলাম বাইরে থেকে ইনার্ট গ্যাস, তাহলে ভলিউম বেড়েছে, বুঝতে পারছিস? ভলিউম যদি আমার বেড়ে যায়, এখন তোর মনে প্রশ্ন থাকতে পারে কন্টেনারটা তো ভলিউম ফিক্সড, ওর মধ্যে ভাই ভলিউম বাড়লো কীভাবে? দেখ ভলিউম বাড়ে হচ্ছে এই রিয়াকশানগুলো না এইভাবে করে, ইনার্ট গ্যাস দিয়ে রিয়াকশন, এগুলো আমাদের সিলেবাসে তো নেই, এটা তুই দেখেছিস স্কুলের ল্যাবে রাউন্ড বটম ফ্লাস্ক দেখেছিস? ইনার্ট গ্যাস কীভাবে সাপ্লাই করে জানিস? এর উপরে একটা স্টপ কক আছে, একটা স্টপ কক লাগায়, স্টপ ককের এখানে একটা বেলুন থাকে, এই বেলুনের মধ্যে আছে হচ্ছে আর্গন গ্যাস, ঠিক আছে? এই বেলুন থেকে এখানে আর্গন গ্যাস ঢুকতে থাকে, একটা সিরিঞ্জ দেওয়া থাকে, ওখান থেকে আমার ঢোকে, তাই স্বাভাবিকভাবেই বেলুনের সাইজ আমার টাইমের সাথে সাথে চেঞ্জ হবে, তাহলে ভলিউমও চেঞ্জ হবে, বুঝছিস? তাহলে বেলুনের সাইজও চেঞ্জ হবে, ভলিউমও চেঞ্জ হবে, পুরোটার ভলিউম আমার চেঞ্জ হচ্ছে। তাহলে এখন আমার কী হলো বলতো, যেহেতু আমি ইনার্ট গ্যাস অ্যাড করেছি তাহলে ভলিউম আমার বাড়লো, ভলিউম বেড়েছে মানে N/V টার্মটা আমার কী হবে, বাড়বে না কমবে? ভলিউম বেড়েছে মানে N/V টার্মটা বাড়বে না কমবে? কমবে, তাহলে N/V টার্মটা হচ্ছে আমার কমেছে। সিস্টেম কী যাবে বলতো, তাহলে সিস্টেম দেখছে N/V কমে গেছে, ও চাইবে হচ্ছে N/Vটাকে বাড়িয়ে দিতে, বুঝতে পারছিস? ও চাইবে N/Vটাকে বাড়িয়ে দিতে, N/Vটাকে যদি বাড়িয়ে দিতে চায়, এবার N/V বাড়ানোর টেকনিক আছে দুখানা, আইদার ভলিউম কমিয়ে দাও বা এনটা তুমি বাড়িয়ে দাও, বুঝছিস? ভলিউম তো ওরকম কমাতে পারবে না, বোঝা যাচ্ছে? তাহলে কী করবে বলতো, এন বাড়িয়ে দেবে, বোঝা গেল? ক্লিয়ার? কেন ভলিউম কমাতে পারবে না, তার কারণ ভলিউম কমালে প্রেশার আবার উল্টে বেরিয়ে যাবে, তো প্রেশার তো আমি কনস্ট্যান্ট রেখে দিয়েছি, বোঝা গেল? তাহলে ভলিউমের উপর ওই জন্য এ কেন চেঞ্জ করতে পারলো না, কারণ ভলিউম কমালে প্রেশার আমার কনস্ট্যান্ট থাকছে না, বুঝেছিস? তাহলে কী হয়েছে, আমার এন গেল বেড়ে, ওই জন্য ইনার্ট গ্যাস অ্যাড করলে রিয়াকশন আমার সেদিকে শিফট করলো যেদিকে নাম্বার অফ মোল বেশি, তোকে এই রিজনগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, বোঝা গেছে? চল এবার একটুখানি আজকে গ্রুপে একটা PDF পাঠিয়েছি, খোল, দুখানা PDF পাঠিয়েছি, ফার্স্ট PDFটা খোল, এই সেকেন্ডটা সরি, যার কাছে ফোন নেই একটু পার্সোনালকে রিকোয়েস্ট কর ফোন দেখানোর জন্য। সেকেন্ড যে PDFটা পাঠিয়েছি ওটা একটু ওপেন কর। যার কাছে ফোন নেই একটু পার্সোনালকে রিকোয়েস্ট কর ফোনটা দেখানোর জন্য।
পিডিএফ এর মধ্যে কোশ্চেন নাম্বার 48 বার কর। পিডিএফ এর মধ্যে কোশ্চেন নাম্বার 48। যে কোশ্চেনগুলো পিডিএফ এর হয়ে যাবে খাতার মধ্যে কোশ্চেনগুলো মার্ক করে রাখবি, ঠিক আছে? খাতার মধ্যে কোশ্চেন নাম্বারগুলো লিখে রাখবি কোনগুলো হয়ে গেল, নাহলে কিন্তু আমি একই কোশ্চেন বারবার করে যাবো, তোর এটা শেষ হবে না করে দেবো। চল দেখ কোশ্চেন নাম্বার 48 কী আছে। এখানে কোশ্চেন অ্যান্সার লিখতে হবে না, তুই কোশ্চেন নাম্বারটা লিখে রাখ। কোশ্চেন নাম্বার 48 কী আছে? রাইট এফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার অন হেবার্স প্রসেস ফর দ্য প্রিপারেশন অফ অ্যামোনিয়া ফ্রম N2 and H2। বোঝা গেছে? দেখতে পেয়েছিস কীরকম কোশ্চেন? তাহলে কী লিখবি বল? টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাহলে এফেক্ট অফ টেম্পারেচার হেবার্স প্রসেসে বল কী হবে? টেম্পারেচার বাড়ালে কোন দিকে যাবে? তোকে বলেছে রাইট এফেক্ট অফ টেম্পারেচার, তাহলে তুই কী বলবি বলতো? টেম্পারেচার বাড়ালে ফরওয়ার্ড বাড়বে না ব্যাকওয়ার্ড বাড়বে হেবার্স প্রসেসে? এইমাত্র বললাম। তাহলে ব্যাকওয়ার্ডটা আমার বাড়বে, ঠিক আছে? টেম্পারেচার বাড়ালে ব্যাকওয়ার্ড বাড়বে, তার মানে কার অ্যামাউন্ট বাড়বে? N2 আর H2 অ্যামাউন্ট বাড়বে আর অ্যামোনিয়ার অ্যামাউন্ট কমবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার টেম্পারেচারের এফেক্ট বুঝলাম। কীভাবে অ্যান্সার লিখতে হবে বুঝে গেছি, আর কোনো এর মধ্যে অ্যান্সার নেই। নেক্সট পরেরটা যদি বলি প্রেশার, তাহলে প্রেশার বাড়ালে রিয়াকশান কোন দিকে যাবে? ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? ফরওয়ার্ডে না ব্যাকওয়ার্ডে? প্রেশার বাড়ালে আমার রিয়াকশন কোন দিকে? যেদিকে যেদিকে নাম্বার অফ মোল কম। তাহলে হেবার্স প্রসেসে নাম্বার অফ মোল কোন দিকে কম? ফরওয়ার্ডটা বাড়ালে আমার বাড়বে। অ্যান্সারগুলো কীভাবে লিখবো আমি তোকে পাঠিয়ে দেবো একটা দুটো, ঠিক আছে? দেখলে তুই বুঝে যাবি। তুই বলবি ইকুইলিব্রিয়াম শিফটস টু ফরওয়ার্ড ডাইরেকশন, এইভাবে বলবি, ঠিক আছে? রেট অফ ফরওয়ার্ড ইনক্রিজ করে বা ইকুইলিব্রিয়াম শিফটস টু ফরওয়ার্ড ডাইরেকশন, একই কথা। চল 48 বোঝা গেছে। চল লিখ তো দেখি, লিখে রাখ 48-এর কোশ্চেনটা। উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার দ্য রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন উইল ইনক্রিজ। উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার কথায় লিখবি, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার ইন ওয়ার্ডস লিখবি। উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার দ্য রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন উইল ইনক্রিজ। দ্য রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন উইল ইনক্রিজ। ব্র্যাকেটে লেখ that is but that means equilibrium shifts to backward direction. That means equilibrium shifts to backward direction that means equilibrium shifts to backward direction and amount of ammonia will decrease and amount of ammonia will decrease. এইভাবে লিখতে হবে কথা, নাহলে নাম্বার নেই, ঠিক আছে? and amount of ammonia will decrease and amount of N2 and H2 will increase and amount of N2 and H2 will increase. ঠিক আছে? সিমিলার হতে তুই পরেরটা লিখে রাখবি, এখন আর লিখতে হচ্ছে না। এটা গেল কোশ্চেন নাম্বার 48। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 57। 57-এ কোশ্চেন নাম্বার 57-এ বলছে, কোশ্চেন নাম্বার 57-এর এর অ্যান্সার দিবি হচ্ছে রূপম। বল কোশ্চেন নাম্বার 57-এর এ। কোশ্চেন নাম্বার 57-এর এ। বলবি না?
খাতা দেখে বল, খাতা দেখে বল কি আছে কোশ্চেন নাম্বার 57টা। হ্যাঁ কি বলছিস? শুনতে পাচ্ছি না, কাশি হয়েছে? হ্যাঁ আচ্ছা, মানে কথা বলতে পারছিস না তাই তো? সোম বল কি হবে 57-এর এ? রেট অফ ফরওয়ার্ড দরকার নেই, দেখ তোকে বলেছে ইন হুইচ দ্য ইকুইলিব্রিয়াম উইল শিফট, তুই জাস্ট বলবি ইকুইলিব্রিয়াম উইল শিফট টু ফরওয়ার্ড ডাইরেকশন, ঠিক আছে। নাম্বার বি 57-এর বি, দেবার্গ বল কি হবে 57-এর বি? প্রেশার ইনক্রিজড, তাহলে প্রেশার ইনক্রিজ করলে রিয়াকশন কোন দিকে যায়? সেদিকে যেদিকে নাম্বার অফ মোল কম, তাহলে কোনটা হবে, কোন দিকে শিফট করবে ইকুইলিব্রিয়াম? দেখে বল না, খাতা মধ্যে দেখে বল। কোশ্চেন নাম্বার সি, অদ্রিতা বল কোশ্চেন নাম্বার সি কোন দিকে শিফট করবে 57-এর সি? হাইড্রোজেন অ্যাডেড ফ্রম আউটসাইড কোন দিকে শিফট করবে? ফরওয়ার্ড, বোঝা গেল, চল বুঝলাম। 57-এর ডি, 57-এর ডি রক্তিম বল কোন দিকে শিফট করবে? এক্স্যাক্টলি, নাইট্রোজেন রিমুভ করে নিলাম, তাহলে সিস্টেম যাবে নাইট্রোজেন বাড়াতে, নাইট্রোজেন বাড়াতে গেলে ওকে ব্যাকওয়ার্ডটা বাড়িয়ে দিতে হবে, চল বোঝা গেছে। চল খাতায় হেডিং দে, লেখ রিলেশন বিটুইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আবার ফিরে আসছি ইপিডিএম, আবার ফিরে আসবো, ঠিক আছে। রিলেশন বিটুইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড টেম্পারেচার, রিলেশন বিটুইন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড টেম্পারেচার। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে টেম্পারেচারের রিলেশন। দেখ এই যে রিলেশনটা পড়বো এটা আমাদের শুধুমাত্র ক্লাস 11-এই লাগবে, 12-এ আর লাগবে না। দেখ বেসিক্যালি একটা ইকুয়েশন আছে, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি যে বলছিলাম যে কে ইকুইলিব্রিয়াম কার উপর ডিপেন্ড করে, আমরা এতক্ষণ অবধি জাস্ট দেখেছি এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে। সেকেন্ড আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। টেম্পারেচার উপরে কীভাবে ডিপেন্ড করবে, চল একটা ইকুয়েশন লিখবো, এই ইকুয়েশনটা থেকে শুধুমাত্র ক্লাস 11-এই মনে রাখতে হবে। কোথা থেকে আসলে দেখ ওগুলো আমাদের পার্টনার ডেরিভেশন আমাদের নেই, কোথা থেকে এসছে লেখ ইকুয়েশন, লেখ log k1/k2 equals to delta h by 2.303 r। আচ্ছা আগে তুই লেখ তারপরে বলছি। log k1/k2 equals to del h by 2.303 r into 1/t2 minus 1/t1, log k1/k2 equals to del h by 2.303 r into 1/t2 minus 1/t1, ঠিক আছে। এইরকম সিমিলার ইকুয়েশনই তোর ক্লাস 12-এ আছে, সেখানে আছে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মধ্যে এক্সপ্রেশন, সরি রেট কনস্ট্যান্টের মধ্যে রিলেশন, যেটা আমরা দেখ ক্লাস 11-এ পড়েছি না, রেট কনস্ট্যান্টও তো পড়েছি রেট কনস্ট্যান্ট, ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট k1 পড়েছিলাম না, k1 স্মল k1, স্মল লেটারের k1, ফরওয়ার্ডের জন্য kf লিখতাম, ব্যাকওয়ার্ডের জন্য kb লিখেছিলাম, k ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু kf বাই kb, এটা তো পড়েছি। আচ্ছা তো সেই রেট কনস্ট্যান্টেরও একই টাইপের এক্সপ্রেশন আছে ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে, ঠিক আছে। সেই এক্সপ্রেশনটা এরকম আছে, log k1/k2 ইকুয়ালস টু এনার্জি অফ অ্যাক্টিভেশন, মনে আছে এনার্জি অফ অ্যাক্টিভেশন টার্মটা ক্লাসে শুনেছিলাম। এনার্জি অফ অ্যাক্টিভেশন কোনটা ছিল বলতো, যে এনার্জি নিয়ে ওকে পাহাড়ের চূড়ে উঠতে হতো, লাস্ট ক্লাসে দুখানা ডায়াগ্রাম দেখেছিলাম, একটা ডায়াগ্রাম দেখেছিলাম, ওটাকে বলে এনার্জি অফ অ্যাক্টিভেশন, ঠিক আছে। তো এগুলো ক্লাস 12-এ আছে, এখানে এনার্জি অফ অ্যাক্টিভেশন হবে, তারপরে এরকম ইকুয়েশন থাকবে। এখন কোনটা কি রিপ্রেজেন্ট করছে লেখ, ফার্স্টে লেখ T2 গ্রেটার দ্যান T1, T2 গ্রেটার দ্যান T1, T মানে কি বলতো টেম্পারেচার, কোন স্কেলে আছে এগুলো, অবভিয়াসলি কেলভিন স্কেলে, যা হবে সব কেলভিন স্কেলে, ঠিক আছে। আচ্ছা K2 মানে কি শোন তোকে বলে দিচ্ছি, T1 টেম্পারেচারে রেট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে K1, আর T2 টেম্পারেচারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে K2, লিখে রাখ। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ K1 at temperature T1, equilibrium constant is K1 at temperature T1 and K2 at temperature T2 and K2 at temperature T2, ঠিক আছে। মাউন্ট K2 নাম কি বলতো, মাউন্ট K2, হ্যাঁ কি মাউন্ট K2 শুনেছিস, জিওগ্রাফিতে পড়েছিস মাউন্ট K2, পড়েছিস বল মাউন্ট K2 নাম কি বলতো,
গডউইন অস্টিন, ঠিক আছে, গডউইন অস্টিন। ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কি বলতো? ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, হ্যাঁ K2 অ্যাকচুয়ালি K2, বাট এখন কোনটাকে বলা হয় বলতো? K2 অ্যাকচুয়ালি কোথায় বলতো এই মুহূর্তে? K2 কোথায় আছে বলতো? K2 কোথায়? ইন্ডিয়ার, বাট সেটা ইন্ডিয়ানরা বলে, অ্যাকচুয়ালি ইন্ডিয়াতেই আছে, কিন্তু কোথায় আছে অ্যাকচুয়ালি, মানে কারেন্ট পলিটিক্যাল সিনারিওতে কোথায় আছে বলতে পারবি? পিওকে পাক অকুপাইড কাশ্মীরে আছে, ঠিক আছে, পিওকেতে আছে। তো ওটাকে বাদ দিলে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কী বলতো এখন? কাঞ্চনজঙ্ঘা, এক্স্যাক্টলি কাঞ্চনজঙ্ঘা। তো যাই হোক, চল, লগ K1/K2 = ∆H/2.30 1/T2 - 1/T1। তাহলে তুই আমাকে বল, এইবারে তিনখানা পসিবিলিটি আছে, ∆H এর ভ্যালু কী কী হতে পারে। চল, ∆H এর ভ্যালু, কথা বলছিস কেন? ∆H এর ভ্যালু একটা হতে পারে <0, ∆H এর ভ্যালু একটা হতে পারে 0, কোনো চেঞ্জই হয়নি। আবার ∆H এর ভ্যালু একটা হতে পারে >0। ∆H এর ভ্যালু <0 মানে কি? এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এক্সোথার্মিক। ∆H এর ভ্যালু <0 মানে কি? এন্ডোথার্মিক। এই হচ্ছে আমার তিনখানা সিনারিও পসিবল, বুঝতে পারলাম? তিনটে সিনারিও আবার হতে পারে। চলো আমি একটা একটা করে আসি। সবার ফার্স্টে দেখা যাক ∆H <0 যদি আমার হয় তাহলে কী হবে। আচ্ছা, ∆H <0 আমি পরে আসবো, আগে শুরু করা যাক ∆H = 0। ∆H = 0, তাহলে এই টার্মটা আমার 0 হয়ে গেল। ∆H টার্মটা যদি 0 হয়ে যায়, তাহলে এই পুরোটা আমার কত হয়ে যাবে? 0। তার মানে log K1/K2 = হয়ে গেল 0। বুঝতে পারছি ভাই, এ তো ম্যাথমেটিক্স এবার চলবে এর মধ্যে। 0 মানে কি? লগ কত? 0, হ্যাঁ, লগ কতর ভ্যালু 0 হয়? লগ তুই করেছিস, log 1 এর ভ্যালু 0। আচ্ছা, লগ লেখা মানে কি বলতো? লগের বেসে কত আছে বলতো এগুলোতে? 10। তাহলে log 1 এর ভ্যালু 0, বুঝতে পারছিস? এখানে ম্যাথ কার নেই? সবারই আছে। লগ করেছিস? লগ কোন ক্লাসে করেছিস? লগ করেছিলি নাকি ফাঁকি দিয়েছিলি? তখন ফাঁকি দিলে এখন একটু চাপে পড়বি, ঠিক আছে, লগে। ওকে, যাই হোক, চল, তাহলে log K1/K2 ভ্যালু হচ্ছে 0, মানে log 1। তাহলে বল K1 আর K2 ভ্যালু কত হবে? দেয়ারফর পরের লাইনে কি লিখতে পারি? K1/K2 = 1 লেখা যেতেই পারে, বোথ সাইড থেকে লগ ক্যান্সেল আউট হয়ে গেল। দেয়ারফর কী হলো বলতো? K1 = K2। তার মানে যে রিয়াকশানের এনথালপির কোনো চেঞ্জ হয় না, তাদের জন্য টেম্পারেচার চেঞ্জ করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হয় না, বুঝলি? যে রিয়াকশানের এনথালপির কোনো চেঞ্জ নেই, তাদের টেম্পারেচার চেঞ্জ করলেও ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হয় না। বোঝা গেল এটা? চল, বুঝলাম। পরেরটা আসছে, এবার আসবো এক্সোথার্মিকে। এবারে তুই আমাকে ভেবে ভেবে বল, এক্সোথার্মিক মানে ∆H পার্টটা কী হলো? ∆H পার্টটা কি বল? তাহলে ∆H পার্টটা হচ্ছে নেগেটিভ, খুব ভালো কথা, এটা নেগেটিভ। 2.303 × R, এই পার্টটা কত হবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কেন নেগেটিভ? তার কারণ বল দেখি। 2.303 × R, এই পার্টটা কেন নেগেটিভ বল একটু? এইচ আমি আলাদাভাবে ভাবছি, তো আমি শুধু জিজ্ঞেস করি 2.303 × R, এটা কী হবে? 2.303 × R, এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। আর এর ভ্যালু পজিটিভ, আর এর ভ্যালু জানি, আর 2.303 পজিটিভ, তাহলে 2.303 × R হচ্ছে আমার পজিটিভ, বুঝলাম? বোঝা গেছে ভাই? এই পুরো জিনিসটা বল 1/T2 - 1/T1, এই টার্মটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? তুই মনে মনে বল, ক্যালকুলেট করে আমাকে বল। 1/T2 - 1/T1, এটা কী হবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কেন নেগেটিভ হলো? কারণ হচ্ছে T2 > T1 ফার্স্টে বলেছিলাম, আর এখানে আমি যদি এটা অঙ্ক করি তাহলে উপরে চলে আসবে কি বলতো? T1 - T2। তাহলে T1 - T2 আসা মানেই ওটা হয়ে গেল আমার পুরো জিনিসটা নেগেটিভ। তাহলে ওভারঅল পুরো জিনিসটা পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে? ওভারঅল হয়ে গেলো পজিটিভ, বুঝতে পারছিস? সব সিম্পল ম্যাথমেটিক্স চলছে। তাহলে ওভারঅল হয়ে গেলো পজিটিভ। তার মানে আমি বলতে পারি এখানে log K1/K2 এটা আমার কি হয়? <0, বুঝছিস? তুই বলে হ্যাঁ বোঝা যাচ্ছে। <0 আমি কি লিখতে পারি? এবার ডাইরেক্ট লিখবো, log 1 লিখবো। তাহলে এখানে log K1/K2 কি হলো? <0 মানেই আমি লিখছি হচ্ছে log K1, লেখা যেতেই পারে 0 কে log 1 লিখলাম। তাহলে বল এখানে K1 আর K2 রিলেশন কী হবে? K1 > K2। তাহলে আমি পরের লাইন লিখতে পারি, যদি লগ ক্যান্সেল আউট হয়ে যায়, K1/K2 > 1। ক্লাস 11 স্টুডেন্ট আর লিখবো না ওটা, পরের লাইন ডাইরেক্ট লিখলাম। তাহলে কী হলো? K1 > K2। তার মানে কী বুঝলাম বলতে? এটাই বুঝলাম, এক্সোথার্মিক রিয়াকশনে টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী হয়? এটা কি বুঝলাম? টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কমে যায়, K2 ভ্যালু কমে গেল, বুঝলি? K1 > K2। তার মানে এক্সোথার্মিক রিয়াকশনের টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কমে যাবে। বোঝা গেছে? চল, বুঝেছিস?
ওটাই আসছি, ডেল এইচ গ্রেটার দ্যান 0। তাহলে ডেল এইচ গ্রেটার দ্যান 0, তাহলে ডেল এইচ আমার হয়ে গেল কি এখানে পজিটিভ, এইবারে হয়ে গেল ডেল এইচটা পজিটিভ, বুঝতে পারছিস? তাহলে এইবারে এখানে ডেল এইচ পজিটিভ, এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে, তাহলে আমার কি হয়ে যাচ্ছে লগ k1/k2 এবার কি হয়ে গেল পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ মানে আমি লিখতে পারবো ডাইরেক্ট লেস দ্যান 0, আর 0-র জায়গায় এবার আমি অ্যাজ এ ক্লাস 11 স্টুডেন্ট log 1 লিখলাম, ঠিক আছে? তাহলে লগ k1/k2 ভ্যালু কত হলো লেস দ্যান 1, বুঝতে পারছিস? মানে লেস দ্যান log 1, লগ k1/k2 ভ্যালু কত হলো লেস দ্যান log 1, বোঝা যাচ্ছে এত অবধি? আচ্ছা, তাহলে পরের লাইনে কি লিখতে পারি বল? k1 k2 রিলেশনটা তাহলে কি হচ্ছে এবার? তাহলে k1 লেস দ্যান k2, তার মানে কি হলো? এটাই হলো এন্ডোথার্মিক রিয়াকশানে টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কী হয়? বেড়ে যায়, বোঝা গেল? এন্ডোথার্মিক রিয়াকশনের জন্য টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমার কী হবে? বেড়ে যাবে, বুঝতে পেরেছিস? এটা মনে থাকবে তো? তুই পরীক্ষার হলে যে কোনো একটা মুখস্থ করে যাবি, আইদার তুই এক্সোথার্মিকে পড়ে যা, টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কমে যায়, বা তুই এন্ডোথার্মিক পড়ে যা, টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বেড়ে যায়, বাকিগুলো তুই এমনি রিলেট করে ফেলতে পারি, বুঝতে পেরেছিস? এবার এটা তোকে পড়ে যেতে হবে, ক্লিয়ার? এবার চাইলে তুই নোট বলে লিখে রাখ, খাতার মধ্যে লেখ, নোট বলে লেখ। ফর এক্সোথার্মিক রিয়াকশন increase in temperature decreases the equilibrium constant. For exothermic reaction increase in temperature decreases the equilibrium constant, and প্যারা চেঞ্জ করে লিখবি হচ্ছে for endothermic reaction increase in temperature increases the equilibrium constant. বোঝা গেল? চল পিডিএফটা বার করতে, আচ্ছা একটা কোশ্চেন করে বার করার কোনো মানে নেই, চল খাতা হেডিং দে, লেখ রিয়াকশন কোশেন্ট বানানো হচ্ছে কিউইও এনে স্নিগ্ধ এনভেলপগুলো নে তো, রিয়াকশন কোশেন্ট কিউইও TIENT, রিয়াকশন কোশেন্ট। একটা রিয়াকশান লেখ A+B রিভার্সেবল সাইন দিয়ে, আচ্ছা রিয়াকশান কোশ্চেনটা হেডিং ছিল, এবার এটা তুই রিয়াকশান লিখছিস A+B রিভার্সেবল সাইন দিয়ে D, রিয়াকশান কোশ্চেন্ট A+B রিভার্সেবল সাইন দিয়ে লিখলাম D। বেসিক্যালি এই যে রিয়াকশানটা আমার কাছে লেখা আছে, এই রিয়াকশানটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন আমার কি হয়? K ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু D বাই, সামনে যদি কিছু থাকতো সেটা আমি লিখতাম A ইন্টু B, পাওয়ারে যদি কিছু লিখতে হতো তাহলে আমার কোএফিসিয়েন্টে কিছু থাকতে হতো, বুঝতেই পারলাম। এই যে কনসেন্ট্রেশনগুলো আছে না, দেখ আমরা কিছুক্ষণ আগে একটা অঙ্কের মধ্যে দেখলাম, এখানে যে ভ্যালুগুলো বসবে এই ভ্যালুগুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, ঠিক আছে? এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, বুঝতে পারছিস? এই প্রত্যেকটা ভ্যালু হচ্ছে কি বলতো? ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম ছাড়া মানে ধর ইকুইলিব্রিয়াম রিচ করেনি, তখন যদি আমি কনসেন্ট্রেশনের ভ্যালুগুলো এর মধ্যে বসাই ওটাকে বলা হচ্ছে রিয়াকশন কোশেন্ট, ঠিক আছে? যদি আমি ইকুইলিব্রিয়াম রিচ করার পরেরগুলো বসাই তাহলে ওটাকে বলবো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আর যদি আমি ইকুইলিব্রিয়াম বাদ দিয়ে অন্য সময় করি সেটাকে বলা হচ্ছে রিয়াকশন কোশেন্ট, সেটাকে রিপ্রেজেন্ট করে কিউসি দিয়ে। সেটার এক্সপ্রেশন একই হবে, শুধু এখানে যে ভ্যালুগুলো বসবে এই ভ্যালুগুলো হবে হচ্ছে নট ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, বুঝলি? এগুলো হচ্ছে নট ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অর অ্যাট এনি কনসেন্ট্রেশন বলতে পারি, ইকুইলিব্রিয়ামটা বাদ দিয়ে, বোঝা গেছে? ইকুইলিব্রিয়াম বাদ দিয়ে অন্য কোনো কনসেন্ট্রেশন হচ্ছে যখন ওটা ভ্যালুগুলো বসাবো তখন ওটাকে বলা হচ্ছে রিয়াকশন কোশেন্ট, যেটা রিপ্রেজেন্ট করবো হচ্ছে কিউসি দিয়ে। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝেছিস? চল আগের বারে যেরকম করলাম না 3খানা কলাম, এবারে একইভাবেই করছি। ফার্স্ট কলামে লেখ
তিনখানা কলামে তোকে একটা ডাকতে দরকার নেই। ফার্স্ট কলামটায় লিখ কিউসি লেস দেন কে ইকুইলিব্রিয়াম। ফার্স্ট কলামে লিখ কিউসি লেস দেন কে ইকুইলিব্রিয়াম। বুঝছিস, বুঝতে পারছিস কি বলছি? মাঝের কলামটা লিখ কিউসি ইকুয়ালস টু কে ইকুইলিব্রিয়াম। আর 3 নম্বর কলামটা লিখ কিউসি গ্রেটার দেন কে ইকুইলিব্রিয়াম। আমি তোকে বলেছি সোজা কথা তিনখানা কলাম করতে ভাই। একটা বলেছি কিউসি লেস দেন কে ইকুইলিব্রিয়াম করতে, মাঝেরটা বলেছি কিউসি ইকুয়ালস টু কে ইকুইলিব্রিয়াম করতে, আর তারপরে বলেছি কিউসি গ্রেটার দেন কে ইকুইলিব্রিয়াম করতে। এই তিনখানা দাগ আমি টানতে বলিনি, তুইও টানিস নি, ঠিক আছে? আচ্ছা, এইবার ধর কিউসির একটা ভ্যালু পাবো। অবভিয়াসলি আমি যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বাদ দিয়ে অন্য কোনো কনস্ট্যান্ট বসাই, আমি কিউসির ভ্যালু পাবো। এখন ভালো করে দেখবি, ধর কোনো কেসে কোনো রিয়াকশানে যদি কিউসি লেস দেন কে ইকুইলিব্রিয়াম হয়, তাহলে রিয়াকশানটা আবার কোন দিকে প্রসিড করবে, ফরওয়ার্ডে করবে না ব্যাকওয়ার্ডে করবে, ঠিক আছে? আমি আসবো সেখানে, কীভাবে করছি দেখ। দেখ ভাই, কিউসির ভ্যালু কে ইকুইলিব্রিয়ামের থেকে কম, তাহলে কিউসিকে কে ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে গেলে কিউসির ভ্যালু বাড়তে হবে, সোজা কথা, বুঝতে পারছি? এখন কিউসির ভ্যালু বাড়াতে পারি কীভাবে? আইদার ভাই কিউসির ভ্যালু বাড়াতে গেলে ডি এর ভ্যালু বাড়াতে হবে, বুঝতে পারছি? ক্লিয়ার, বুঝতে পারছিস? তাহলে ধর কিউসি লেস দেন কে ইকুইলিব্রিয়াম, তাহলে কিউসি যদি কে ইকুইলিব্রিয়াম হতে হয় তাহলে কিউসির ভ্যালু বাড়তে হবে। কিউসির ভ্যালু বাড়তে হলে আমার কাছে অপশান কী আছে? ডি এর ভ্যালু বাড়তে হতে পারে। আচ্ছা, ডি এর ভ্যালু বাড়তে গেলে বল, ডি এর ভ্যালু যদি ইনক্রিজ করতে হয় তাহলে রিয়াকশন কোন দিকে হবে, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড, দেখে বল। ফরওয়ার্ড। তাহলে বুঝলাম, দেখ আমি ডি এর রেসপেক্টে যদি ভাবি তাহলে রিয়াকশন ফরওয়ার্ডে যেতে হবে, এইভাবে ভাবতে পারি। দেখ আমি চাইলে এইভাবে ভাবতে পারি, কিউসির ভ্যালু বাড়াতে গেলে আমাকে এ বি কমাতে হবে, একই তো ব্যাপার ভাই। এ আর বি কমাতে গেলেও দেখ আমি রিয়াকশন ফরওয়ার্ডেই পাঠাবো। তাহলে বুঝতে পারলি? তার মানে কি বলতো, কিউসি যদি আমার কে ইকুইলিব্রিয়াম থেকে কম হয় তাহলে রিয়াকশনটা কোন দিকে যাবে, ফরওয়ার্ডে, বুঝেছিস? তাহলে লিখে রাখ, কিউসি গ্রেটার দ্যান কে ইকুইলিব্রিয়াম ছিল, লিখে রাখ উইল প্রসিড টু ফরওয়ার্ড ডাইরেকশন, উইল প্রসিড টু ফরওয়ার্ড ডাইরেকশন, উইল প্রসিড টু